সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আমাদের সকলের প্রিয় লাল ভাই, বীর মুক্তিযোদ্ধা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা সলিডারিটি কুড়িগ্রাম জনাব হারুনুর রশিদ লাল ভাই। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অন্যান্য অতিথিগণ, বীর মুক্তিযোদ্ধা ভাইরা এবং সুধীজন, এখানকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ দিই যে মহান মুক্তিযুদ্ধে 20শে নভেম্বর শহীদ লেফটেন্যান্ট সামাদ বীরোত্তম তার আজকের এই মহাপ্রয়াণ দিবস, এটা আপনারা ভুলে যান নাই, এটাতে অংশগ্রহণ করেছেন, সেই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আয়োজন করার জন্য মজিদ ভাই সহ যারা এখানে এই ব্যাপারে উদ্যোগী ভূমিকা নিয়েছেন, উপজেলা প্রশাসন সহযোগিতা দিয়েছেন, তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। তা না হলে হয়তো এই অনুষ্ঠানটি এত সুন্দর সফল হতো না। আমি আসার সময় পথে মতি কমান্ডার ভাই যে বক্তব্যটা দিলেন রায়গঞ্জ ব্রিজে, ওখানে নেমেছিলাম, যে জায়গাটায় যুদ্ধ হয়েছিল সেখানে গিয়েছিলাম, যার জন্য একটু বিলম্ব হয়েছে, যার জন্য অনুষ্ঠানে এসে যথাসময় পৌঁছাতে পারিনি বলে দুঃখিত। এই অনুষ্ঠান স্বাধীনতার পর শুরু করেছেন লেফটেন্যান্ট সামাদের পরিবারের লোকরা এবং এখানকার মুক্তিযোদ্ধারা। ওনার পরিবারে ওনার মা সাদেকা সামাদ, ওনার ভাই উলফাত সহ আরো যারা আছেন তারা এখানে এসেছেন। লেফটেন্যান্ট সামাদের সাথে বিশ্ববিদ্যালয়ে যে বন্ধুদের সহযোগিতা ছিল বা সহকর্মিতা বা বন্ধুত্ব ছিল, তাদের অনেক ছেলে মেয়েও তাদের এখানে এসেছিলেন, সেজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে অতীতে তারা এখানে এসেছেন। এখানে 1971 সালে ওয়ার কোর্সে যারা লেফটেন্যান্ট পরীক্ষা দিয়েছিলেন, আমিও তাদের একজন ছিলাম, পরীক্ষা দিয়েছিলাম। মেজর সালাম এবং আমি একই সাথে মানার কথা মাথায় দিয়ে সেই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। তো সেই ওয়ার কোর্সের প্রথম ব্যাচে অফিসার, আমরা দ্বিতীয় ব্যাচের জন্য পরীক্ষার্থী ছিলাম। প্রথম ব্যাচের অফিসার ছিলেন লেফটেন্যান্ট সামাদ এবং লেফটেন্যান্ট আব্দুল্লাহ, যারা কোর্স সমাপন করে পাসিং আউট করে এসে আমাদের সাব সেক্টরে এখানে ভঙ্গাবাড়িতে যুক্ত হয়েছেন। তাদের নেতৃত্বেই আমরা এখানে পরবর্তীকালে অর্থাৎ অক্টোবর এবং নভেম্বর এই সময়টা ওনাদের সাথে আমরা যুদ্ধ করেছি, ওনাদের নেতৃত্বে। তার আগে আমাদের মূলত কমান্ডার ছিলেন সুবেদার মেজর আরব আলী, সুবেদার বোরহান, সুবেদার মান্নান, এরকম অনেক, সুবেদার ওহাব, উনি নাইব সুবেদার ছিলেন, হাবিলদার সোনা উস্তাদ, অনেকের কথা আমার মনে পড়ে যারা আমাদের কমান্ডার ছিলেন। আমরা তাদের নেতৃত্বে এখানে যুদ্ধ করেছি এবং সেনাবাহিনী থেকে কেউ কেউ ছিলেন, কাঁঠালবাড়ির মজিদ ভাই এবং হাবিব ভাই, এরকম সেনাবাহিনীর লোক ছিলেন। পুলিশ থেকেও অংশগ্রহণ করেছিলেন শাহাবুদ্দিন আহমেদ, উনি এএসআই ছিলেন পুলিশে, উনি গোপালগঞ্জ, ফরিদপুরের গোপালগঞ্জের মানুষ ছিলেন এবং বঙ্গবন্ধু বয়সের কাছাকাছি বয়সের ছিলেন উনি। এছাড়া আনসার ডিপার্টমেন্টের লতিফ ওস্তাদ ফুলবাড়ি সহ অনেকেই এই মুক্তিযুদ্ধে আমাদের সাথে এবং ছাত্র যুবকরাও আমরা ছিলাম। স্কাউট থেকে আমি সহ আরো অনেকেই এই মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম। অনেক যুদ্ধ হয়েছে, আমি সেদিকে না যেয়ে শুধুমাত্র লেফটেন্যান্ট সামাদের নেতৃত্বে যে অপারেশন গুলি হয়েছে তার দু একটি কথা আমি বলবো সময় বাঁচানোর জন্য। প্রথম হচ্ছে গঙ্গামালিতে ভারতীয় মিত্র বাহিনীর যে কমান্ডাররা এসেছিলেন, তাদের সাথে যে যৌথ বৈঠক, সেটাতে
সাবসেক্টর কমান্ডার মেজর নজিরউদ্দিন সহ লেফটেন্যান্ট সামাদ তরুণ অফিসার হিসাবে সেগুলিতে যুক্ত হতেন এবং পরিকল্পনা করতেন। এইভাবে কয়েকটি অপারেশন হয়। 13ই নভেম্বর রাত 12:01 আমরা রঙ্গামারীর বাগভান্ডারে এসে অবস্থান নেই। একদম রঙ্গামারী বাজারের কাছাকাছি কতগুলি জায়গাতে আমরা মুক্তিবাহিনীদের আর কয়েক কোম্পানি মুক্তিবাহিনী আমরা অবস্থান নেই এবং 12:01 ফায়ার ওপেন হয়ে যায়। 13 তারিখ এই যে 12:01 হওয়ার সঙ্গে সঙ্গে 13 নভেম্বরটা 14 নভেম্বরে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ যুদ্ধটা আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করি 14 নভেম্বর। সেই 14 নভেম্বর পরের দিন রাত সারা রাত যুদ্ধ চলে। পরের দিন সকালবেলা 9টা 10টা 11টার মধ্যে পাক বাহিনী পিছু হটা শুরু করে এবং আমরা 11টার মধ্যে রঙ্গামারীর হেডকোয়ার্টার যেটা, এটা মুক্তগড়ি উপজেলা যে প্রশাসন ভবন ছিল, সে অফিস ছিল এটা তখন। এখানকার সব ঘটনা আমরা জানেন। আমি দুদিন আগে ওখানে গিয়েছিলাম, একটা ছবি তুলে আসলাম ওই ভবনটার সামনে। তো সেই যুদ্ধে জয়লাভ করার পর খবর আসলো যে পাক বাহিনী পালিয়ে যাচ্ছে, তাদেরকে ঘিরতে হবে। তখন আমরা ফুলকোমর নদীর পার দিয়ে অনেক কষ্ট করে এসে জয়মনিহাটে অবস্থান নিলাম বিকালবেলা এবং জয়মনিহাটে সন্ধ্যার মধ্যে আমি যেখানে অবস্থান নিয়েছিলাম, এই যে রেল লাইন ছিল, এই রেল লাইনের পাশে একটা পাকা বাড়ি ছিল। পাকা বলবো না, আধা পাকা বাড়ি, টিনের বাড়ি, কিন্তু প্লাস্টার করা বাড়ি, ফ্লোরটা পাকা ছিল। ওই বাড়িটাতে আমরা অবস্থান নিয়ে তারপরে আমার ডিউটি পড়লো। দেখি একটা লম্বা লোক পার হয়ে যাচ্ছে, তাকে হল করালাম। সে বললো যে আমি তোমাদের ফ্রেন্ড। কি ফ্রেন্ড? মুজাহিদ। যখন বলছে মুজাহিদ, তা মুজাহিদ তো আমাদেরও ছিল, আনসার মুজাহিদ, ওদেরও মুজাহিদ, কেমন ইপি ক্যাপ মুজাহিদ ইত্যাদি আছে। তো তখন আমি বললাম যে হল হ্যান্ডস আপ। তা হাত উঠালো। তারপর অন্যান্যদেরকে ইয়ে করলাম, তারা আসলো এবং তাকে ঘেরাও করে আটক করা হলো। তার পরনে একটা লুঙ্গি ছিল, হাঁটু ঢাকে না, এরকম লম্বা লুঙ্গি, কেমন। তাকে আটক করা হলো। পরের দিন সকালবেলা লোকজন মারধর করে। তা আমরা বললাম যে মারলে তো মারা যাবে। আমাদের অফিসাররা চলে আসলো, তাদের হাতে আমরা হ্যান্ড ওভার করে দিলাম। এখানে অনেক গাছ ছিল তখন জর্মনির হাতে। তার জর্মনির হাতটা বিকালবেলা স্বাধীন হয়েছে। সকালবেলা রঙ্গামারী হয়েছে, জর্মনির হাতটা বিকালবেলা স্বাধীন হয়েছে 14 তারিখে। দুটোরই স্বাধীনতা দিবস এক। কিন্তু জর্মনির হাতে ওখানে যুদ্ধ হয়েছে আদারিঘাট পর্যন্ত মুক্ত করতে পুরা, অর্থাৎ 14 তারিখ বিকাল সন্ধ্যা থেকে 15, 16, 17 পুরা একদম আর্টিলারি ফায়ার ছাড়া কোনো ফায়ারই নেই। মেশিন গানের ফায়ার ওখানে পাত্তাই পায় না, এত ফায়ার হয়েছে এখানে। তারপর 18 তারিখে আমরা আন্দারিঘাট মুক্ত করলাম। আমরা গিয়ে বিকালে সন্ধ্যায় ডাক দিকে হাজী সাহেবের বাড়ি, ওই বাড়িতে যে ক্যাম্প অবস্থান নিলাম এবং 18 তারিখে পরে 19 তারিখে আমাদেরকে আরো ট্রেনিং করানো হলো। হেভি গান, মেশিন গান ইত্যাদি ট্রেনিং করানো হলো। খুবই ক্লান্ত, বাংকার করতে হয়েছে, সেলিং বাংকার, যাতে আমরা অন্তত ওদের সেলিং থেকে রক্ষা পাই, সেরকম সেলিং বাংকার করা হয়েছে। তারপর 19 তারিখে আমরা সন্ধ্যার আগে দেখলাম রোজা শেষ, রোজা ছিলাম আমরা। তো চাঁদ উঠেছে। পরের দিন ঈদ হবে, স্বাভাবিকভাবে যুদ্ধ হবে না, স্বাভাবিকভাবে যুদ্ধ হবে না, এই অবস্থার মধ্যে আছি। তো লেফটেন্যান্ট সামাদ আমাদের খাবার দাবার, ঈদের খাবার দাবার কিন্তু ওই পাল, হালুয়া, পায়েস এগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে। তা আমরা রেখে দিয়েছি আমাদের সাথে, তখনও খাইনি। আমি পরের দিন তো খেতে হবে। কিন্তু রাত্রে লেফটেন্যান্ট সামাদ এসে আমাদের কোম্পানিকে নিয়ে, উনি আরো আব্দুল্লাহ সহ ওনারা যে অবস্থান নিলেন ব্রিজের এই ডান দিকটায়, এই পশ্চিম সাইডটাতে আমরা অবস্থান নিলাম। ফুলকোমর নদী, রাত তখন 12টা পার হয়ে গেছে, কেমন। অর্থাৎ 20 তারিখ পড়ে গেছে। 19 তারিখ রাত্রে গিয়ে আমরা 20 তারিখ শুরু হয়েছে। রাত্রের ওয়ারের গল্প মজিদ ভাই এখানে বলেছে, যার জন্য আমি রিপিট করবো না। মজিদ ভাই কিছু বলেছে, আমি সামান্য একটু যোগ করে দিতে চাই। সেটা হলো এই যে ওই ওয়ারে আমরা মুক্তিবাহিনী অত্যন্ত বিপদগ্রস্ত ছিলাম। কারণ পাক বাহিনী যেভাবে হোক তাদের ওই এলাকাটা, ব্রিজের ওই সাইডটা তারা রেস্টার্ট করে রেখেছিল, আর্টিলারি মাইন দিয়ে পুরা ব্যবস্থা রেখেছে।
যাতে আমরা প্রবেশ করতে না পারি, এবং মাইন বিস্ফোরণ হওয়ার কারণে ওরা বুঝতে পারে যে মুক্তি বাহিনী চলে আসছে, ওরা পাল্টা অ্যাটাক দিয়ে দেয় আমাদেরকে। পাল্টা অ্যাটাক দিলে পরে আমরা তখনও প্রস্তুত হয়নি, আমাদের বাংকারও রেডি হয়নি, কিভাবে আমরা তাদের ফায়ার দেবো, আমাদের কমান্ডার অর্ডার দিচ্ছে না। কিন্তু লেফটেন্যান্ট সামাদ তিনি যেহেতু এই কোম্পানি এই যুদ্ধে মিত্র বাহিনীর পক্ষে, মুক্তি বাহিনীর পক্ষে উনি নেতৃত্ব করছেন, মিত্র বাহিনী অপর দিকে ছিল, আমরা এই দিকে ছিলাম আলাদা আলাদা কমান্ডে, কিন্তু উনি নিজেই সাহস করে ওদেরকে পাল্টা ফায়ার দিচ্ছেন মিডিয়াম মেশিন গান থেকে। সেই ফায়ার দেওয়ার ফলে ওরা আমাদের উপরে এত জোরে আক্রমণ চালায় আর্টিলারি ইত্যাদি দিয়ে, এবং ভেরিলাইট মারে দিনের মতন আলো করে ওরা আমাদেরকে খুঁজে পাওয়ার চেষ্টা করে। আমরা কিছুটা ছত্রভঙ্গ হয়ে যাই। লেফটেন্যান্ট সামাদ আলাদা ছিলেন মতিবাইদের সাথে, আমি ওনার সাথে ওই মুহূর্তে ছিলাম না। আমি ছিলাম লেফটেন্যান্ট আব্দুল্লাহ, এবং আমার সাথে যারা ছিল মুক্তিযোদ্ধা কমান্ডার, ডেপুটি কমান্ডার ছিল আমিনুল, হ্যাঁ বাড়ি উলিপুরে, তখন উলিপুর, এখনো উলিপুর, হ্যাঁ মারা গেছে। তা আমিনুল ছিল, এবং কুড়িগ্রামে ময়েস বলে একটা ছেলে, সে মুক্তিযোদ্ধা সেও ছিল, আরো অনেকে ছিলাম আমরা। প্রচুর কাঁঠালবাড়ির প্রচুর মুক্তিযোদ্ধা এই অপারেশনে ছিল, এবং শাহাবুদ্দিন উস্তাদ যে পুলিশে বললাম উনি খুব সাহসী ভূমিকা নিয়েছিলেন, উনি ছিলেন। আমরা ওইখানে ওই যুদ্ধে অংশগ্রহণ করি স্বাভাবিকভাবেই। আমরা অনেক রাত্রে ওই মজিদ ভাই বলছে যে রাত 3টার দিকে বা তারপরে ওদের ফায়ার বন্ধ হয়, তার আগেই ফায়ার ওদের বন্ধ হয়নি। এরকম অবস্থায় আমরা অনেক কষ্ট করে লেফটেন্যান্ট আব্দুল্লাহ সহ আমি নদী কিন্তু তখন ফুলকুমন নদী, অনেক পানি ছিল, 1 তাল 1.5 তাল পানি ছিল মিনিমাম, এটা পানি ছিল এবং প্রচন্ড স্রোত ছিল। ওই স্রোতের মধ্যে আমরা আমাদের অস্ত্র এবং ওনার সাথে যে ওয়াকিটকি, যেটাকে ওয়ারলেস বলছেন ওনারা, ওয়াকিটকি ছিল, লেফটেন্যান্ট আমাদের কাছে একটা ছিল। ওই ওনারা দুজনে কথা বলতেন, দুজন অফিসারই পরস্পর কথা বলতেন, লিড করতেন, অবস্থান নিতেন। তা আমরা ওইটা অনেক কষ্ট করে ক্রস করে একটা বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলাম গোয়াল ঘরে। সেখানে থেকে ভোরবেলা এসে আমরা খবর পেলাম লেফটেন্যান্ট সামাদ কিন্তু ওই উনি ওয়াকিটকির কথা বলছেন মতি ভাই, যেটা কোনো কাজ করছে না। ওনার সাথে সারা রাত চেষ্টা করা হয়েছে এটা যোগাযোগ করার, কিন্তু কোনো কানেকশন হচ্ছে না, উনিও কথা বলছেন না। পরের দিন ভোরবেলা এসে তো আমরা দুঃসংবাদ পেলাম যে উনি মারা গেছেন। তারপর চলে আসলো ক্যাপ্টেন দেলোয়ার, সাবসেক্টর কমান্ডারে 20 তারিখে খবর পেয়ে গেছেন, এবং 20 তারিখ সকালবেলা ধরেন 8টা বাজে নেই, 7টা বাজছে কিনা সন্ধ্যা এরকম সময় ক্যাপ্টেন দেলোয়ার আসলেন। এসে লেফটেন্যান্ট আব্দুল্লাহ এবং আমরা সবাই দাঁড়াল মুক্তি বাহিনী, যা তা ভাবে উনি গালাগালি করলেন আমাদেরকে, এবং যেখান থেকে পারা যায় এই অফিসারের লাশ নিয়ে আসতে হবে। তখন অভিযান শুরু হলো। যতবার যাই ওই যে শিমুল গাছের কথা বলছে, ওরা ওদের আউটপোস্ট ডিউটি থেকে দেখে আমাদেরকে এবং পাল্টা ফায়ার দেয়, যার ফলে আমরা দিনে প্রবেশ করতে পারি না। তখন এই শাহাবুদ্দিন উস্তাদ আমাদের বললো যে আমরা নামাজ পড়ে ভোরবেলা অ্যাটেন্ড দেব। তখন সেইভাবে না, পরের দিন আবার আসলো লেফটেন্যান্ট আমাদের সাবসেক্টর কমান্ডার নওজেসউদ্দিন, উনি আসলেন 21 তারিখে। এসে উনিও রাগারাগি করে গেলেন যে তোমরা এখনো লাশ খুঁজে পাচ্ছ না। তারপরে আমরা ক্যাম্পে বসে পরিকল্পনা করলাম, এবং একদিন পরে ওনার লাশ ভোরবেলা, মানে ওই দিনতে গেল রাত্রে ভোরবেলা গিয়ে নিয়ে আসলাম। তার মানে 22 তারিখ পরে গেল, 20, 21, 22। লেফটেন্যান্ট দেলোয়ার, ক্যাপ্টেন দেলোয়ার আসলো, মেজর নওজেস আসলো পরের দিন। তারপরের দিন এই গ্যাপ, দিনে গ্যাপ, রাত্রে ভোরবেলা গিয়ে আমরা লাশ তুলে আনলাম। ওনার লাশ 22 তারিখে আনা হলো, এবং 22 তারিখে লাশটা ওই আপনার আন্দারির ঝাড়ের হাজি সাহেবের যে বাড়িতে আমরা ছিলাম, ওইখানে ইন্দারা আছে একটা বাড়িতে পাকা, ওটাও আধা পাকা বাড়ি ছিল, ওই বাড়িতে লাশ ওনার আনা হলো। ওনার পরনে বেল বটম শার্ট প্যান্ট ছিল, এবং ওনার অনেক চুল ছিল, দাড়ি ছিল, তো পাতলা লম্বা মানুষ, এবং ওনার এখানে কলম ছিল এই পকেটে, কেমন। তো আমরা ওনার লাশ চেক করলাম, ওনার লাশের মধ্যে মাত্র মাথায় একটা বরণতলিতে গুলি লাগছে এবং রক্ত চুয়া পড়ছে, এবং ওই গুলিতে উনি মারা গেছেন। বরণতলিতে লাগলে তো বেঁচে থাকার কোনো কারণ নেই, এবং শরীরের অন্য জায়গায় তাৎক্ষণিক আমরা আর কোনো ইনজুরি খুঁজে পেলাম না, থাকলে থাকতে পারে ভিতরে, কিন্তু গুলিটা বেরিয়ে গেছে কিনা সেটা বুঝতে পারলাম না। সম্ভবত দেহের ভিতরেই গুলিটা ছিল, অথবা বেরিয়ে গেছে কিনা, কিন্তু নিচে কোনো ভোজা এগুলো আমরা পাই নাই ওনার লাশে। তখন এই লাশ ওই শিমুলতলার ওই ভাই, যে মতি ভাই বলেছে শিমুলতলার ওই দিক দিয়ে এই লাশ এখানে এনে প্রথম ওনাকে সমাহিত করা হয়।
এটা 22শে নভেম্বর করা হয়। 23 তারিখে আমরা রায়গঞ্জ ব্রিজ দখল নিলাম, নিয়ে আমরা ব্যাপারীহাটে যে অবস্থান নিলাম আলুপেট প্রাকৃতির ওই দিক দিয়ে যুদ্ধ চললো 28 তারিখ পর্যন্ত। ওখানে গিয়ে আমাদের 26 কি 27 তারিখে অথবা 25 তারিখ নয়, কারণ 2 দিন না 3-4 দিন পরে বিকালবেলা প্রচন্ড ফায়ারিং হচ্ছে, 2 দলে আর্টিলারি ফায়ারিং। আমরা বাংকারে অবস্থান নিচ্ছি ব্যাপারীহাটে। সন্ধ্যার সময় যখন ফায়ারিং বন্ধ হলো তখন আমরা দেখলাম যে আমাদের একটা বাংকারের মধ্যে 3 জন মারা গেছে। যে 2 ভাই সহোদর ভাই আলী আকবর এবং আলী হোসেন 2 ভাই, তাদের ভাবি ভাইয়ের জন্য মুরগি পিঠা দিছে, সেই পিঠা মুরগি বেঁচে আছে, পিঠা গড়াগড়ি করছে। ওই 2 ভাই নেই, সাথে ওনাদের ভাইয়ের বন্ধু এবং আমাদের সেকশন কমান্ডার ছিলেন, উনি মুজাহিদের ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন আজিজ, বাড়ি হচ্ছে রাজারহাটের রামরতন সিনা ইউনিয়নের। উনি ওইখানে 3 জনই শহীদ হয়ে গেল। সেই 3 জনের লাশ, তাদের তারিখটা লেফটেন্যান্ট আমাদের তারিখে হবে না, এখানে একই তারিখ লেখা আছে। আমি প্রত্যেক বছর এটা বলি, তারিখটা একটু সংশোধন হওয়া প্রয়োজন। ওনারা ব্যাপারীহাটের যুদ্ধে 3 জনে শহীদ হয়েছে, তো ওনাদের লাশ উদ্ধার করে সেটাও সমাহিত করার ব্যবস্থা করা হলো। এইভাবেই লেফটেন্যান্ট আমাদের সাথে আমাদের মৌলিক যুদ্ধ হয়েছে এবং আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। তা সবাইকে আমি, যেহেতু আমাকে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, আরো বলার ছিল বলবো না, আমি আমাকে বলবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।